তো আজকে আমরা আনসার কি নিয়ে ডিসকাস করব। তো আজকে আমরা ডিসকাস করছি পেপার 2। তো পেপার 2 এর যে ল্যাঙ্গুয়েজ 1 রয়েছে, তো সেই পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে আমরা এবার আলোচনা করব। তো আমাদের 8 ফেব্রুয়ারি, ঠিক আছে। তো 8 ফেব্রুয়ারি সানডে আমাদের যে এক্সামটা হয়েছিল, তো তার বাংলা ভাষার পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে আমরা এবার আলোচনা করতে চলেছি। তো আপনারা নিজের মতো করে মিলিয়ে নেবেন, ঠিক আছে। ক্লিয়ার দেখে নেবেন যে সেট আমাদের কাছে আছে, যে আমাদের কাছে সেটটা আছে, সেট হচ্ছে যে সেট। তো যারা আপনারা যে সেটে রয়েছেন তারা হুবহু মিলিয়ে নিতে পারবেন, বাকিরা আপনাদের নিজের মতো করে দেখে নেবেন। তো প্রথম প্রশ্নটা আমাদের ছিল মৌমাছি পদটি কোন সমাসের অন্তর্গত। তো এটা মৌমাছির যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে মৌ সংগ্রহকারী যে মাছি। মৌ সংগ্রহকারী যে মাছি অর্থাৎ সংগ্রহকারী যে, এটা হচ্ছে মধ্যপদ, আর মধ্যপদটা লুপ হয়ে গেছে মৌমাছি, যার জন্য এটা নাম হচ্ছে মধ্য পতলোপী কর্মধারয়। আচ্ছা, গদ্যাংশটির মূল বর্ণনীয় বিষয় কি? দেখুন, আমরা প্যাসেজটা খুব ভালো করে পড়লে আপনারা দেখতে পাবেন মৌমাছির আকৃতিগত পার্থক্য কিন্তু বারবার বেশ কয়েকবার এখানে দেওয়া হয়েছে প্যাসেজে। আর প্রজননগত পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি একবার একবার মানে একটা ইনডাইরেক্টলি বলা হয়েছে যে মৌমাছিদের মধ্যে প্রজননগত পার্থক্য আছে, এবং আকৃতিগত পার্থক্য কিন্তু এখানে ডাইরেক্ট দেওয়া আছে। মৌমাছিদের যে আকৃতিগত যেটা পার্থক্য, এই আকৃতিগত পার্থক্য কিন্তু এখানে আমরা এখানে দেখেছি। এই দেখুন, আকৃতি এবং প্রকৃতিগত বহুবিধ পার্থক্য লক্ষ্য করা যায়, যে শ্রমিক মৌমাছির মধ্যে এবং রানী মৌমাছির মধ্যে আকৃতি এবং প্রকৃতিগত কিন্তু পার্থক্য দৃষ্টিগোচর হয়। আর কোনো একটা জায়গায় আমরা ইনডাইরেক্টলি এই প্রযোজন যন্ত্রের কথাও আমরা, বা এই প্রযোজন যেটা যে ব্যবস্থা, এটারও কথা কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেখানে ডাইরেক্ট যেহেতু আকৃতিগত পার্থক্য দৃষ্টিগোচর হয়, এখানে দেখুন ডাইরেক্ট লেখা আছে। তো আমরা আপাতত আকৃতিগত পার্থক্যকে আমরা ধরে নিচ্ছি অপশন নাম্বার 4 কে, ঠিক আছে। তারপর এখানে নিম্নলিখিত মন্তব্যগুলোর মধ্যে কোনটা সঠিক, আপনারা প্যাসেজটা আমি পড়ে দেখাচ্ছি না। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, বি এবং সি সঠিক। অর্থাৎ আপনারা মিলিয়ে নেন রানী এবং কর্মী মৌমাছিদের মধ্যে প্রকারগত পার্থক্য আছে, এটা কারেক্ট। আর একটা হচ্ছে রানী মৌমাছি রেণু সংগ্রহ করতে অক্ষম, কিন্তু কর্মী মৌমাছিরা রেণু সংগ্রহ করতে সক্ষম। এই দুইটা হচ্ছে সঠিক, বাকি সবগুলা হচ্ছে ভুল। সুতরাং বি এবং সি এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের কি কারেক্ট আনসার। তো মৌমাছির কোঠরি কয় প্রকার? এটা হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে 3 প্রকার। কি কি? যেগুলো শর্টকাটে দেখানো যায় আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি, আর যেগুলা একটু সময় লাগবে সেগুলো স্কিপ করছি। পরবর্তীতে আরো ভিডিও বানাবো আমি ডিটেলসে। এই দেখুন, ছোট কোঠরি, মাঝারি কোঠরি এবং বড় কোঠরি, পুরুষ এবং বড় কোঠরি। তো এখানে ছোট কোঠরি একটা আছে, মাঝারি কোঠরি একটা আছে এবং বড় কোঠরি একটা আছে। এই 3টা কোঠরি আমরা দেখতে পাই। ক্লিয়ার? তো 3 রকমের কোঠরি আছে। এখানে নিম্নলিখিত প্রদত্তগুলির মধ্যে সন্ধি বিচ্ছেদ যদি দেখি, শৈশব প্লাস অবস্থা, একটা শৈশব প্লাস অবস্থা, তো অ প্লাস অ ইকুয়াল টু আ হয়ে গেল। শৈশব প্লাস অবস্থা, বৃহৎ আকার, এখানে আ হয়ে যাবে, বৃহৎ আকারের আ থাকবে, আর এখানে অবস্থার ও, তার মানে এটা তো নিয়ম অনুসারে হচ্ছে না। তো আমরা যদি দেখি পশ্চাৎ ভাগ এবং পক্ষান্তরও দেখতে পাই না। পক্ষান্তর এবং পর্যবেক্ষণ তো হবেই না, এটা ই হয়ে যাবে আর এটা আ হয়ে যাবে, এটা কোনো মতো সম্ভব না। তো আমরা বৃহৎ আকার এবং পশ্চাৎ ভাগকে কারেক্ট আনসার হিসাবে ধরে নিতে পারি। এখানে কোয়েশ্চন নাম্বার 96 যেটা দেওয়া আছে, একটি মৌচাকে একই রকমের বহু ডিমের মধ্য থেকে কেবল একটি রানী মৌমাছির জন্ম হয়, কারণ একই ডিম সবচেয়ে বেশি পর্যালোচনার সুযোগ পায়, এটা ভুল। মৌচাকে একটি কোঠরি সবচেয়ে বড় আকারে তৈরি হয়, এটা শুদ্ধ। সুতরাং অপশন কারণ এ ভুল এবং বি সঠিক, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। রচনাটি কোন শ্রেণী? এখানে আমরা মৌমাছির সম্পূর্ণ ব্যাখ্যা আমরা দেখতে পেয়েছি, সুতরাং এটা হচ্ছে ব্যাখ্যাগত রচনা। কাজেই পর্যবেক্ষকের পক্ষে একথা অনুমান করা স্বাভাবিক যে রানী ইচ্ছামতো কর্মী বা পুরুষ বা রানীর মতো ডিম প্রসব করে, এটা সম্পূর্ণ একটা বাক্য। আর এই অনুমান করা স্বাভাবিক, এতক্ষণ পর্যন্ত বাক্যে এটা এই সম্পূর্ণটা বাক্য, আর অর্ধেকখানে ছেড়ে দিয়েছে, তার মানে বাক্যখণ্ড। ভেরি সিম্পল। তারপর হচ্ছে গদ্যাংশ অনুযায়ী মৌমাছিদের মধ্যে নিম্নলিখিত কোন জাত অস্তিত্ব নেই? তো অপূর্ণাঙ্গ পুরুষ আমরা দেখতে পাই না, আমরা অপূর্ণাঙ্গ স্ত্রী দেখতে পাচ্ছি, যেমন এই যে কর্মী মৌমাছিগুলো দেখতে পেয়েছি। পূর্ণাঙ্গ স্ত্রী মানে রানীর কথা দেখতে পেয়েছি, এবং পুরুষ মৌমাছি তো দেখেছি, কিন্তু অপূর্ণাঙ্গ পুরুষ আমরা দেখতে পাইনি, অস্তিত্ব নাই অপূর্ণাঙ্গ পুরুষের, এটা হচ্ছে কারেক্ট আনসার।
তারপর একটা কবিতা শক্তি চট্টোপাধ্যায় রচিত একটা কবিতা, চলে যেতে পারি কিন্তু কেন যাব কবিতার নাম ছিল। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কখনো তোমার করে তোমাকে ভাবিনি। তো এটা মাত্রা নির্ণয় করে এটা হতে পারে, এটা কারেক্ট আনসার হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ এখানে যেহেতু ছন্দের যেমন তো মার, তো বলতে এখানে এক এবং মার বলতে এখানে দুই বুঝাচ্ছে, সুতরাং এটা কারেক্ট আনসার হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে, যেহেতু এটা 18/14 মাত্রার একটা কবিতা। এতকাল মেখেছি দুহাতে এতকাল ধরে, তো এটা কিসের কালোর কথা বলেছেন? কারেক্ট আনসার হবে জাগতিক অপমান, অমর্যাদা এবং স্বার্থপরতার কথা এখানে বলা হয়েছে। দ্বিতীয় স্তবকে বর্ণিত একবার একটিতে 3 বার অপরটিতে 2 বার আয় আয় শব্দ ব্যবহার করা হয়েছে। সংখ্যার এই যে তারতম্যের শব্দের গ্রহণযোগ্য কারণ কি? পংক্তির সমদৈর্ঘ্য আমরা করা যায় না। চাঁদের চেয়ে চিতাকাঠের স্থায়িত্ব কম। কবি চাঁদ তথা জীবনের ডাক চিতাকাঠের তুলনায় বেশি শুনতে পাচ্ছেন। চাঁদের কথা এই ধরনের কোনো কথা নয়, এখানে তিনি ছন্দের মাত্রাটা ঠিক রাখার জন্য তিনি করেছেন, এটা আমার মনে হচ্ছে কারেক্ট আনসার। দেখে নেব। তারপর হচ্ছে কবিতাটির প্রধান অবলম্বন কি? তিনি মৃত্যুকে ভয় পেতেন না, যদিও তিনি মৃত্যুর যেটা অনিবার্য বলেছিলেন, তো মৃত্যু থেকে তিনি বেরিয়ে আসতে চাইছিলেন, কিন্তু এখানে তিনি জীবন তৃষ্ণাকে কিন্তু ছাড়তে চাননি। তিনি বলেছেন যে মরবো কেন, আমাকে তো মরার কোনো ইচ্ছা নাই ভাই, আমি মরলেই একসঙ্গে মরবো সবাইকে নিয়ে, এখন আমি মরতে চাই না, আমি এখান থেকে ঘুরে ফিরে দাঁড়াতে চাই। তো অনপনেয় জীবন তৃষ্ণা হবে এটা কারেক্ট আনসার। কবি কিসের দিক থেকে ঘুরে দাঁড়াবার কথা বলেছিলেন? এটা হচ্ছে অনিবার্য মৃত্যুর থেকে ঘুরে দাঁড়াবার কথা বলেছিলেন, যে তিনি মৃত্যুর দিক থেকে তিনি এখানে ঘুরে দাঁড়াবেন। এখানে কবিতাটিতে বিরাম চিহ্ন ব্যবহারের স্বল্পতাটা লক্ষ্য করার মতো, মানে বিরাম চিহ্ন খুব কম ব্যবহার করা হয়েছে। কবিতাটির দ্বিতীয় স্তবকে কোনো বিরাম চিহ্ন নাই। তো এই যে বিরাম চিহ্ন না থাকার পিছনে সর্বাধিক কারণ কোনটি? আধুনিক কবিতায় কঠোরভাবে বিরাম চিহ্ন ব্যবহারের নিয়ম মানা হয় না। নিয়ম মানা হয় কিংবা না হয়, যদি নিয়ম মানা হতো তাহলে তো অনেক দেওয়া হতো ভাই, সেটা কি কথা? তো এটা কারেক্ট আনসার হবে বিরাম চিহ্নের স্বল্পতা এই কবির বিশিষ্ট যেটা কাব্য রচনা শৈলীর অন্তর্গত, কারণ এটা কবির কাব্য রচনার একটা শৈলী বা নিপুণতা, এই জন্য তিনি কি করেছিলেন? বিরাম চিহ্ন ব্যবহার করেননি। এরপরে আমরা চলে আসলাম প্যাডাগজির 15টা প্রশ্ন। নিম্নলিখিত কোনটি প্রাতিষ্ঠানিক লিখন বা ইনস্টিটিউশনাল রাইটিং এর মধ্যে পড়ছে না? ব্যবসায়িক পত্র, রিভিউ বা পর্যালোচনা, কারিকুলাম ভিটাই মানে হচ্ছে সেলফ সিভি কিংবা আমরা যে বায়োডাটা দিই, যে সেলফ বায়োডাটা যেগুলো দিই, তো এগুলো তো আমরা ইনস্টিটিউশনাল রাইটিং এ লিখি। কিন্তু সুখ প্রস্তাব, কেউ যদি মারা যায় তো তার এই যে কন্ডোলেন্স যেটা হচ্ছে এটা নোটস, এটা কিন্তু আমরা ইনস্টিটিউশনাল রাইটিং এ আমরা লেখি না, এটা সুখ প্রস্তাব লেখা হয় না। তো কারেক্ট আনসার এখানে হয়ে যাবে সুখ প্রস্তাব। ভাষা অর্জন এবং ভাষা শিক্ষায় সহজাত ক্ষমতা এলইডি। তো এলইডি এই কথায় ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা মানে কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আমাদের নম চমস্কির কথা বারবার বলেছি। তো নম চমস্কি যেখানে বলেছিলেন সেখানে তিনি বলেছিলেন বিশ্বাস করা হয় যে সব মানুষই জন্মের সময় ভাষা জ্ঞান লাভ করে, অর্থাৎ জন্ম থেকেই তারা ভাষা শিক্ষার অধিকারী। তারপর হচ্ছে দেখি কন্টেন্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ইনপুটস বা বিষয়বস্তু কেন্দ্রিক ভাষা ইনপুট বা প্রসম্বার বলতে কি বোঝায়? যেখানে ইনপুট দিয়ে আমাদের বিষয়কে শেখানো হচ্ছে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে ভাষা ইনপুট, যেগুলি তথ্যের উপর আলোকপাত করে, যেখানে নির্দিষ্ট একটা তথ্য থাকবে। বিষয় কেন্দ্রিক মানে বিষয়ের উপর কোনো একটা তথ্য থাকতে হবে, যে তথ্যটা ভাষাকে কি করবে? ইনপুট দেবে। শিখনের কোন নীতিটি অ্যাপ্রোচ শব্দ বা শব্দগুলিকে, যেখানে শব্দ থাকবে, শব্দ নিয়ে যেখানে আলোচনা করে, এটাকে আমরা লেক্সিক্যাল ওয়ার্ড বলতে পারি বা আবিধানিক নীতি বা লেক্সিক্যাল নীতি বলা যায়। তো কারেক্ট আনসার হবে এটার কি? লেক্সিক্যাল ইজ দ্য রাইট আনসার। নিম্নলিখিত কোনটি বহুভাষিকতা মাল্টি ল্যাঙ্গুয়েজলিজম? তো অনেক ভাষা, তো এখানে ত্রিভাষা সূত্র অনুযায়ী মাতৃভাষা হিন্দি এবং ইংরেজি শেখা এটা মাত্র বহুভাষিকতার একটা লক্ষণ নয়। এখানে 3টা ভাষা সীমাবদ্ধ করে দেওয়া আছে, এখানে বহু ভাষা নয়, 3টা ভাষা সীমাবদ্ধ, সুতরাং এটা লক্ষণ নয়, এটা হবে এই ক্ষেত্রে রং আনসার। তারপর হচ্ছে বাণী একটি সাধারণ ধারণা। যখন একটা সাধারণ ধারণা পাওয়ার জন্য সে যখন এটা পড়বে সাধারণ ধারণা, তখন সেটা হয়ে যাবে আমাদেরকে স্কিমিং। মোটামুটি একটা ধারণা সে পেয়ে গেল, স্কিমিং এর মাধ্যমে আমরা সাধারণত ধারণা একটা পেয়ে যাই, বারবার সেটা আপনাদের করানো হয়েছে। তারপর স্কুল ভিত্তিক মূল্যায়নকে উন্নীত করে দুটি উপযুক্ত পাঠ্য নির্বাচন করতে হবে। স্কুল ভিত্তিক মূল্যায়ন এসবিএ যাকে বলা হয়, স্কুল বেসড অ্যাসেসমেন্ট,
এটি শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের মধ্যেই স্বশাসন প্রভৃতি সাহায্য করবে। স্কুলকে নিজেদের পরিকল্পনার সুযোগ দেবে। বোর্ডের পরিকল্পনা ক্ষমতা হরণ করবে না, এটা সংযুক্ত করে না, সংযুক্ত করবে। তার মানে অপশন নাম্বার এ এবং বি এই দুটো হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপরের প্রশ্ন আমরা দেখছি, কোন শিক্ষা দর্শন বা এডুকেশনাল ফিলোসফি এটির সমর্থক? পূর্ব নির্ধারিত শিক্ষাক্রমের পরিবর্তে বস্তু জাগতিক প্রেক্ষিত কিংবা ঘটনাভিত্তিক শিক্ষণের মতো শিক্ষণ প্রতিবেশ ব্যবহৃত হয়। এই কথাটা কোন এডুকেশন ফিলোসফারের মতে তিনি এটা সমর্থন করেছিলেন? এটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম বা গঠনবাদ হবে এর কারেক্ট আনসার। তারপর দেখি রাহুল ক্লাস 6 এর ছাত্র। সে ব্যাকরণগত নতুন রূপ বা ফর্ম শেখার সময় তার পূর্ব উপলব্ধ জ্ঞানের সঙ্গে সম্পর্কিত করতে পারে, অর্থাৎ তার প্রি নলেজ এখানে কানেক্ট করে। তো প্রি নলেজ কানেক্ট করে সে নতুন কিছু শিখছে, দ্যাট ইজ তার মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্টাল হয়েছে। মেটাকগনিটিভ মানে এখানে অনেকেই মেটাকগনিটিভ দেবেন। তো মেটাকগনিটিভ বলতে আমি যা বুঝি এটা হচ্ছে মানে কোনো একটা বিষয়ে একটা দক্ষ হওয়া, কোনো একটা বিষয়ে আপনি অনেক দক্ষ, দ্যাট ইজ কল মেটাকগনিটিভ। এখানে নতুন একটা কিছু শিখছে, আগের ধারণাকে কানেক্ট করে, দ্যাট ইজ কল এখানে কগনিটিভ পদ্ধতি হয়ে যাবে। হিউরিস্টিক তো হওয়ার কোনো কথা নেই, আর একসঙ্গে দুটা তো হয়ই না। তারপর আমরা দেখি ক্লাস 7 এর একজন শিক্ষক 60টি বাক্যের একটা সম্পূর্ণ পড়ে শোনালেন। সংক্ষিপ্ত পাঠ তিনি প্রথমে শোনালেন, তারপর তিনি শিক্ষার্থীদের মন দিয়ে শুনে হুবহু সেই পাঠটা না পড়ে শিক্ষকের সেটির কাছাকাছি পাঠ নির্মাণ করেন। এটা মনে হচ্ছে টপ ডাউন পদ্ধতি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, কারণ প্রথমে তিনি একদম বড় করে ব্রড সেন্সে তিনি সংক্ষিপ্ত পাঠটা তিনি একদম টোটালি ওভারঅল সম্পূর্ণ পাঠ তিনি শোনালেন, তারপর তার কাছাকাছি আর একটা পার্ট সেই হিসাবে বানালেন। এটা শুনে এখানে তিনি এজ এ হোল করেছিলেন, হোল যেখানে থাকবে এখানে টপ ডাউন অ্যাপ্রোচ হবে। শিক্ষণ ফল বা লার্নিং আউটকাম সম্বন্ধে নিচের কোনটা সত্য? বিষয় নির্ভর শিক্ষণ নয়, এটা কম্পিটেন্সি বেস শিক্ষণে উৎসাহিত করে, এটা কারেক্ট আনসার। শিক্ষার্থীদের ভাষার সৃজনশীল ব্যবহার করে হয়ে ওঠার জন্য আবশ্যক ভাষাগত দক্ষতা সাহায্য করা, বিষয়বস্তুকে দখলে আনা এবং পরে তা করতে সমর্থ করা, বিষয়বস্তুকে দখল করে না। লার্নিং আউটকামে সৃজনশীল ব্যবহার করে ওঠার জন্য শিক্ষার্থীরা নির্দিষ্ট উদ্দেশ্য অনুসারে ভাষা ব্যবহার শিখতে সমর্থ হয়। এ এবং ডি এটার হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নিম্নলিখিত কোন বিবৃতিটিতে ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গে যে প্রসিডিউরাল নলেজ এবং ডিক্লারেটিভ নলেজ সম্বন্ধে আমি আপনাদের বারবার পড়িয়েছি, যে প্রসিডিউরাল নলেজ হচ্ছে কি একটা প্রসেস, যেটা ফর্ম, যেটা কারেক্ট আনসার হবে ব্যাকরণগত রূপ বা সংগঠন কি তা জানা এবং তা ব্যবহার করা। অর্থাৎ আমরা শুধুমাত্র যদি জানি, যেমন ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান জানা, এটা হচ্ছে ডিক্লারেটিভ নলেজ, আর এটাকে ব্যবহার করা দ্যাট ইজ কল প্রসিডিউরাল নলেজ। তো কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার 2। শ্রীমতী উষা রানী একজন সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা। তিনি তার ছাত্রদের দৈনন্দিন জীবনে মানে ডেইলি লাইফের সঙ্গে কানেক্ট করে ভাষাটাকে শেখাতে চাইছেন। তো যখন ডেইলি লাইফের সঙ্গে কানেক্ট করা হয় তখন BICS হয়। আমি বলেছিলাম আপনাদের বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, যখন দৈনন্দিন জীবন আসবে আপনারা BICS এর কনসেপ্টটা দেখলে বুঝতে পারবেন যে BICS মানে আমি বারবার আপনাদের ক্লাসে বলি, যেখানে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কোনো কিছু জিনিস যদি ভাষায় প্রয়োগ করতে হয়, দোকানে গিয়ে সে জিনিস কি কিনবে, সকালে ঘুম থেকে উঠে সারাদিন সে কি কথা বলবে, দৈনন্দিন জীবনে অনেক কাজকর্ম, অনেক চাহিদা পূরণের জন্য আমরা যে সমস্ত কথা বলি দ্যাট ইজ কল BICS। এবং স্কুল লেভেলে যে জিনিসগুলো পড়ি, একাডেমিক্যালি যে জিনিসগুলো পড়ি দ্যাট ইজ হয় CALP বা কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো এটা কারেক্ট আনসার হচ্ছে BICS। একজন শিক্ষিকা ক্লাস 7 এর পড়ুয়াদের একটি নির্দিষ্ট ধরনের ভ্রান্তি সংগ্রহে ভুলটা সংগ্রহ করলেন। মাসে একবার সেগুলি আলোচনা করে পড়ুয়াদের সেই ভুল সম্পর্কে সচেতন করে দেন। ভুলগুলি কারা করেছে তা প্রকাশ করেন না। তিনি সেই ভুলগুলি সম্পর্কে শিক্ষার্থীদের চিন্তা ভাবনাও করতে বলেন। এটি অনুশীলনী কি নামে পরিচিত? এটাকে আমরা ভ্রান্তি বিশ্লেষণ বা এরর অ্যানালাইসিস বলতে পারি, কারণ এখানে ফিডব্যাক ঠিক বোঝা যাচ্ছে না। ফিডব্যাক মানে তিনি কিছু পড়ালেন, তারপর তিনি ওই কতটুকু পড়ালেন সেটা তারা বুঝতে পারলো কিনা না এই নিয়ে যাচাই করলেন, দ্যাট ইজ কল ফিডব্যাক বা প্রতিক্রিয়া। এই ধরনের তেমন কিছু আমরা দেখতে পাই না, দ্যাট ইজ কল ভ্রান্তি অ্যানালাইসিস বা এরর অ্যানালাইসিস ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। শেষ প্রশ্ন দেখুন, যেসব শব্দ আমরা শুনি বা দেখি শনাক্ত করি সেগুলি কি? যেমন শোনা মানে কি লিসেনিং। তাই আমি বারবার বলেছিলাম
যে লিসেনিং এবং রিডিং এই দুইটা হবে কি আমাদের রিসিপটিভ স্কিল। ঠিক আছে, তো এখানে যেহেতু লিসেনিং শোনা আছে এবং শুনেও কিন্তু আমরা রিসিভ করি এবং অনেক কিছু দেখে দেখেও আমরা কি অনেক কিছু রিসিভ করি। তো সুতরাং রিসেপটিভ ভোকাবুলারি বা গ্রাহী শব্দ ভান্ডার হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো বাংলার এখানে দেখুন ইংলিশে রিসেপটিভ দেওয়া আছে, এটা তো আপনারা দেখলেই কারেক্ট আনসার করবেন, কারণ বাংলায় কিন্তু এটা রিসেপটিভের বাংলা আমি আপনাদের পড়িয়েছিলাম গ্রহণমূলক দক্ষতা, তাই না? তো এখানে দেখুন বাংলার অনেকগুলো টার্ম হয়ে যায় একটার সঙ্গে আরেকটা কম্বিনেশন, তো গ্রাহী শব্দ ভান্ডার। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ আনসার কি। পরবর্তী আনসার কিগুলো আমরা আপনাদের দিয়ে দেবো, টেনশন করবেন না, 1-2 দিনের মধ্যে আপনারা আশা করা যাচ্ছে পেয়ে যাবেন। তো যাই হোক, কার কতটা আনসার কারেক্ট হলো সেটা আপনারা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোনো প্রশ্নে যদি কোনো আপনাদের ডাউট থাকে তো আপনারা কমেন্ট করবেন, আমরা দেখে নেব। যদি রেকটিফিকেশনের প্রয়োজন হয় তো অবশ্যই আমরা কমেন্ট বক্সে পিন করে দেবো আনসারটা রেকটিফিকেশন হিসাবে। ঠিক আছে, তো আপাতত এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।